আপনি বুকে হাত দিয়ে যে কোনো মধ্যবিত্ত মানুষকে জিজ্ঞাসা করেন, সে চায় কিনা যে তার সন্তান এই দেশে থাকুক। সে নিশ্চিন্ত না, সে স্বস্তিতে নাই। রাজনীতি ফিরাই নিয়ে আসলে প্রত্যেক মা প্রত্যেক বাবা তার ছেলে মেয়েকে মন থেকে চাবে ওই দেশে থাকুক। আজকে সঙ্গতি নাই, সুযোগ নাই বলে দেশে আছে। আজকে থেকে রাইট নাও আমরা যদি সত্যকে আলিঙ্গন করা শুরু করি এবং প্রকাশ ঘটাই, ৭১কে মোছার কোনো শক্তি কারো নাই। যিনি নির্বাহীর সর্বশীর্ষে থাকবেন, যিনি প্রধানমন্ত্রী, মানে আগামী দিনের কথা বলছি, তিনি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদীয় দলের নেতা, একই সাথে দলের সভাপতি যদি হন, তাহলে দলের বা দেশের ক্রান্তি লগ্নে যেখানে যেই রোল প্লে করার কথা সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা। ওই জায়গায় কি আপনি কোনো সংস্কার দেখছেন? কেউ কি কিছু বলবে না না তো। না 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 না, কোনো সংস্কার নাই। আপনি একজন মন্ত্রী, আপনি একই সাথে দলের আহ, আপনি সাধারণ সম্পাদক হতে পারেন, আপনি দলের যে কোনো একটা বিষয় ভিত্তিক সম্পাদক হতে পারেন, কিন্তু আবার মন্ত্রীও। এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তো এগুলো তো সংস্কারের জায়গা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সংস্কার আসলে, আমি এই প্রথম যেটা বললাম যে মেম্বার অফ পার্লামেন্টকে গম চাল থেকে বের না করলে দেশ ঠিক হবে না। আর যাই হোক, ইয়েস। আপনার অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে দেশ ঠিক করা। হুম হুম হুম। সংসদস্য স্কুলের কলেজের কোনো কমিটিতে থাকবেন না এবং কোনো সভাপতি নিয়োগ দিবেন না, নিজ সভাপতি হবেন না। উনি আচ্ছা সমাজের আচ্ছা। সম্মানী মানুষ হবেন, জ্ঞানী মানুষ হবেন, নিবেদিত মানুষ হবেন। তিনি কোনো অর্থ আয় করার সম্ভাবনা নাই জেনেই তিনি সংসদ সদস্য নির্বাচন করবেন। ইয়েস। তার বেঁচে থাকার জন্য বেতন লাগে, তাকে একটা বেতন দেওয়া হবে যেখানে তিনি সম্মানজনক জীবন যাপন করতে পারবেন সংসদ সদস্য থাকার সময়। এবং যদি তিনি আর সংসদ সদস্য না হতে পারেন পরবর্তী সময়ে, আর যাই হোক সমাজের একজন সম্মানী মানুষ, আইন প্রণেতা, বিনা চিকিৎসায় মারা যাবেন বা না খেয়ে মারা যাবেন, সেটা তো হয় না, তাকে একটা পেনশন দেওয়া যেতে পারে, যেটা বিশ্বের অনেক দেশেই আছে, টু প্রোটেক্ট হিজ ডিগনিটি। যখন একটা মানুষের ডিগনিটি রক্ষা করবে, তখন একটা মানুষ চুরি করার চিন্তা কম করবে। ইয়েস। এটা আমি মনে করি। হ্যাঁ, এটা গেল। আর যেটা বললাম যে একই সাথে বহু পদ, এরা তো এরকম অনেক কিছু আছে। এখন আপনি যেটা বললেন যে বিভিন্ন পণ্যের উপর কর আরোপ করা হচ্ছে, অবশ্যই এটা নিন্দনীয়। এই অর্থনীতি স্থবির হয়ে গেছে ৫ই আগস্টের পরে, মানুষ এমনি চলতে পারছে না, সেখানে আপনি আরো কর দিয়ে এই মানুষগুলাকে বাঁচিয়ে রেখে হত্যা করার ব্যবস্থা করছেন। টু ডাই ইনস্ট্যান্টলি ইজ বেটার টু ডাই ওভার হান্ড্রেডস অফ ইয়ার্স অর হান্ড্রেডস অফ ডেজ। প্রতিদিন তিলে তিলে মারা যাওয়ার থেকে একদিনে মারা যাওয়া অনেক ভালো। তো এই যে আজকের এই অর্থনৈতিক বিপর্যয়ের সময় যে করার হবে, আমি মনে করি এটা তিলে তিলে হত্যা করার সামিল হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা কি জিজ্ঞেস করেছিলেন আপনি? আরেকটা কথা আপনার সাথে আমি একটু অ্যাড করি। আপনি যে বলছেন একজন আইন প্রণেতার সম্মানজনক জায়গা যদি নিশ্চিত করা যায়, তার স্বাভাবিক চলাচলের জন্য তিনি একটা স্যালারি পাবেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের এখন পরাজিত প্রেসিডেন্ট যিনি, পরাজিত হয়েছেন যিনি, কমলা হ্যারিস, তিনি কোন ইউনিভার্সিটিতে জয়েন করবেন এখন সেটা খোঁজা হচ্ছে, এবং ইয়েস। ইউনিভার্সিটি গুলো চেষ্টা করছে তাকে কোন ইউনিভার্সিটিতে কাজে লাগানো যায় সেই জিনিসটা। শোনেন, এই জিনিসটা তৈরি হতে হবে আর কি। কমলা হ্যারিস কেন, উইনস্টন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, তার জীবনের উপরে একটা ডকুমেন্টারি, সেখানে আপনি গেলে আশ্চর্য হবেন যে সাবেক মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ তিনি কমেন্ট্রি দিচ্ছেন, তার ওপিনিয়ন দিচ্ছেন, এবং এটা বিনা পয়সায় না, এটা একটা প্রফেশনাল জায়গা থেকে। অর্থাৎ তিনি, হি ডিড রিসার্চ অন উইনস্টন চার্চিল। ইয়েস। তার কাছে যে বুমটা ধরা হচ্ছে, অডিও বুম, বা তার সামনে যে ক্যামেরাটা ধরা হচ্ছে, ইটস নট বিকজ হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইটস বিকজ হি ইজ এ নলেজেবল পার্সন অ্যাবাউট উইনস্টন চার্চিল। এবং সেটার থেকে সে জীবিকা আয় করছে। এখন তার প্রয়োজন আছে কিনা আমি জানি না। ১৯৯০-এর দশকে সিনিয়র জর্জ ডব্লিউ বুশ যখন রাষ্ট্রপতি হন, তখন তার ডিসক্লোজ সম্পদের পরিমাণ ছিল $৩৭ মিলিয়ন। তার সন্তান তো আর গরিব হয়ে যায় নাই, তার ওই টাকার দরকার নেই, কিন্তু না, এটা একটা চল যে আমি রাষ্ট্রপতি থাকি যাই থাকি, আমি একটা আমার জীবিকা নির্বাহ করার একটা পথ আমি খুঁজে বের করবো। অনারিয়ামটা সে পাবে, সম্মানিটা সে পাবে। অনারারি পাবে, সে কনসালটেন্সি করবে, সে শিক্ষকতা করবে, সে ভাষণ হ্যাঁ দিবে, হ্যাঁ সে হ্যাঁ। সে বিভিন্ন ফান্ড রেজিং করবে। এটার মধ্যে দিয়ে সে জীবনে তার কন্ট্রিবিউশন চালিয়ে যাবে, এই তো। এখন এই জি কালচারটা জি। তো তৈরি হয় নাই ভাই, এটা তো আপনিও জানেন, না না, আমিও এটা জানি। খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমার কথা ভালো লাগবে না অনেকের, হুম হুম বাট হুম। হারানোর কি আছে ভাই, সবই তো হারাইলেন। না। দেশটাই যেখানে হুম। অসুস্থ হয়ে গেছে, দেশটাই যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে আমি আমার জিভ ধরে রেখে কি করব, কাকে খুশি করার জন্য?
আচ্ছা, এখন একজন আজকে প্রশ্ন আমি, লিখেছে আপনার কাছে জানতে চায় আরেকটি কথা কি আপনি কিছু বলতে চান? কিছু বলতে চান? শেষ করতে চান এটা? হ্যাঁ, আমি একটা লাইন শুধু বলতে চাই। জি। আমি বিএনপি যারা করেন, তারা বিএনপি করছেন, করবেন, রাজনীতি করবেন। আওয়ামী লীগ তো অবশ্যই আমার ভাইয়েরা, আমার মুরব্বীজনরা করেন, করবেন। মনের কথা বলি, বাংলাদেশে রাজনীতি নাই, রাজনীতি ফিরায় আনতে হবে। এবং এটা শুধু আচ্ছা। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার না, বাংলাদেশে অনেক দিন ধরেই রাজনীতি নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করে দিয়ে যাওয়ার পর থেকে রাজনীতি ছিল না, এটা বাস্তবতা। ভোট দেওয়া, নির্বাচন করা, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতির শপথ গ্রহণই শুধু রাজনীতি না। যেই রাজনীতি আমরা বইয়ে পড়ি, সেই রাজনীতি নাই। সেই রাজনীতি ফিরায় না নিয়ে আসলে বাংলাদেশটা বাঁচবে না। আজকে সেই অবস্থায় হয়েছে। আপনি বুকে হাত দিয়ে যে কোনো মধ্যবিত্ত মানুষকে জিজ্ঞাসা করেন, সে চায় কিনা যে তার সন্তান এই দেশে থাকুক। সে নিশ্চিন্ত না, সে স্বস্তিতে নাই। রাজনীতি ফিরায় নিয়ে আসলে প্রত্যেক মা, প্রত্যেক বাবা তার ছেলে মেয়েকে মন থেকে চাবে ওই দেশে থাকুক। আজকে সঙ্গতি নাই, সুযোগ নাই বলে দেশে আছে, কিন্তু রাজনীতি নাই ভাই। রাজনীতিকে ফিরে আনতে হবে। একজন নারী তার স্বামীর জন্য যদি কমিট করতে পারেন যে মস্তক ফাটিয়া রক্তক্ষরণ আমি প্রাণ হারাইলো আমি তোমার, তাহলে আমি স্বাধীনতার দল, আমি মানুষের মুক্তি, আর্থসামাজিক প্রেক্ষাপটে পরিবর্তনের দল, বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাসের এপিট ওপিট, মলাটের এপিট ওপিট, প্রত্যেকটা পাতায় পাতায় এই নাম অস্বীকার করার সুযোগ নাই। আমি এখনো বলতে পারলাম না যে হোয়াট এভার, আপনি আমাকে ভুল বুঝেন, রাগ করেন, যাই কিছু করেন, আই এম ইয়োর্স, আমি আপনার, আমারে ভাই ফালাই দিয়েন না। এটা বলতে পারি না, আমাকে দূরে ঠেলে দিয়েন না, এটা বলতে পারি না। ঘরের ছেলে, আপনার হাতটা ধরলে বাইর করতে পারবেন বাড়ির থেকে? আমি কি ঘরের ছেলে না? আওয়ামী লীগ কি ঘরের দল না? So, হয়েছে কি, রাজনীতির থেকে আবেগ কর্পূরের মতো উধাও হয়ে গেছে। রাজনীতি থেকে যখন অবলীলায় বক্তব্য দিয়ে বেড়াইতে পারতাম, মানুষকে বলতাম যে ঘড়ির, ব্যাটারি চালিত ঘড়ির প্রযুক্তির নাম হচ্ছে কোয়ার্টস। তেল জ্বালানি চালিত গাড়ির ইঞ্জিনের প্রযুক্তির নাম হচ্ছে কম্বাসশন। রকেট যেটা মহাকাশে চলে যায় তার প্রযুক্তির নাম হচ্ছে প্রপালশন। আর রাজনীতির প্রযুক্তির নাম হচ্ছে লাভ, ভালোবাসা। ভুলে গেছি ভাই, ভুলে গেছি কোথায় কার রাজনীতিতে ভালোবাসা আছে। আপনি প্রতিহিংসাটা শুরু অ্যাডভোকেট হলো কবে ফজলুর থেকে? রহমান, হ্যাঁ। জি, 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 অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা। ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, হুম, হুম। মুজিব বাহিনী কমান্ডার ছিলেন, হ্যাঁ, আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল ছিলেন, ঠিক আছে। আজকে ওনার কথা আপনি কাইটা কাইটা ফেসবুকে ছাড়তেছেন, তা আপনি একবার প্রশ্ন করতেছেন না কেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার সাইরা বেগম খালেদা জির উপদেষ্টা হইল কেন? তার কথা আপনি কাইটা ছাড়তেছেন আপনার পলিটিক্যাল পারপাসের জন্য। তোরে খেদাইলেন কেন তারে? আজকে তার বয়স 70 ঊর্ধ্ব, 80-র কাছাকাছি, এখনো গলায় যে জোর, তার মানে কি ভিতরে বিশ্বাসটা আছে ভাই। উইলিয়াম ভ্যান হর্ন একটা কথা বলছিল যে মাই প্রেয়ার ইজ দ্য ভয়েস অফ মাই ফেথ। আমার বিশ্বাসটার কত জোর এটা আমার প্রেয়ারের মধ্যে দিয়ে বোঝা যাবে। 80 বছর হইতে পারে, কিন্তু কথা তো আবার টোকায় টাকা লাগতে লাগতো। তা আপনি দূরে সরাই দিলেন কেন? এগুলো ঠিক করতে হবে, এখন আমরা সময় পাইছি। ঠিক আছে, অনেকে ভাবতে পারে যে এই দিনই বোধহয় সব দিন, না, এই দিন দিন নয়, আরো দিন আছে। কিন্তু আমাদেরকে সঠিক পথে সংঘবদ্ধ হতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের জন্য মিথ্যার রাজনীতির কোনো সুযোগ নেই, আওয়ামী লীগের জন্য সত্যের রাজনীতি করতে হবে। যারা লিবারেটর, যারা মানুষকে মুক্ত করে, স্বাধীনতা এনে দেয়, তার জন্য মিথ্যার কোনো সুযোগ নাই। এই জন্য যে বললাম না প্রথমে অনুষ্ঠান শুরু করলাম আপনার, যে সব ভাই ভালো করছি আমরা, কিন্তু আমরা নাই। এখন এইটা বইলা কি হবে ইসমাইল ভাই? আপনার এখন সাথে নেতা। আমার জি। যত গন্ডগোল হোক, আমি কালকে আপনার হাতটা ধরে বলি যে প্লিজ গিভ মি আ চান্স, আই এম সরি।
আপনি দিবেন না? অবশ্যই। আই থিংক ইউ গট দ্য আনসার। এখন আপনি যাই দেখতে পাচ্ছেন, যাই বলছেন, যে অভিযোগগুলো, সেগুলো কেন আসলো? কারণ কোথাও না কোথাও তো কোনো না কোনো ছেদ ছিল। হ্যাঁ, আমি তো মনে করি আমরা যদি আজকে থেকে রাইট নাও আমরা যদি সত্যকে আলিঙ্গন করা শুরু করি এবং এর প্রকাশ ঘটাই, একাত্তরকে মোছার কোনো শক্তি কারো নাই। আর সংবিধানের এসেন্সটা ভাই আপনার সাথে একটু শেয়ার করি, কিছু মনে করবেন না। হ্যাঁ, জি, জি। মানুষের আলটিমেট কল্যাণের মেকানিজমটা, আইনগত মেকানিজমটা যেখানে প্রকাশিত হবে সেটাই সংবিধান। সুতরাং যে কোনো সংবিধানে যেখানে 71 সাল নাই, মানে বাংলার মানুষকে মুক্ত করার ব্যাপারটা নাই, যেখানে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং আরো হাজারো লক্ষ মুক্তিযোদ্ধাদের বীরগাথা নাই, সেটা আসলে সংবিধানই হয় না। কারণ আপনি আমি মুক্ত তো হইছি অন দ্য বেসিস অফ 1971। আপনি আর যা কিছু করছেন, এরশাদ বিরোধী আন্দোলন করছেন, যা কিছু, সবকিছুর ভিত্তি কিন্তু সেটা। আপনি লাল নীল কাপড় জামা পড়তেছেন, সবকিছুর ভিত্তি কিন্তু ওটা। সুতরাং বেসিক ব্যাপারটা হচ্ছে যে যেই সংবিধান প্রণয়নে আমি আমার পরিচয়কে জলাঞ্জলি দিয়ে নিজেকে দুর্বল করব, সেটা সংবিধান হতেই পারে না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস ছাড়া কোনো সংবিধান নাই, ওইটাই সংবিধান। এবং আজকে তো বঙ্গবন্ধু নাই, জাতীয় চার নেতাও নাই, ওনারা যেই ভিশন নিয়ে সংবিধানটা করছেন, আপনি যে আসলে লাইন বাই লাইন পড়েন, আপনি সত্যিকার অর্থে জনমানুষের অধিকারকেই খুঁজে পাবেন। কিন্তু হ্যাঁ, তার প্রয়োগ তো আমরা সঠিকভাবে করতে পারি না, এটা অস্বীকার করি না, কিন্তু তার জন্য তো তাদের ওই বিশ্বাসটা মুছে দেওয়ার কোনো অধিকার আসলে কেউ পায় নাই। নাই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদাররা যা চিন্তা করে মার্কিন যুক্তরাষ্ট্র বানিয়েছেন, সেটা কোনো একজন রাষ্ট্রপতি বাস্তবায়ন করলেন না বলে আমি একদম ফাউন্ডিং ফাদারের স্বপ্ন মুছে দিব, আই এম সরি, দ্যাট ইজ নট গোইং টু হ্যাপেন, এন্ড দ্যাট কান বি ডান। আজকে আপনার অনুষ্ঠান যারাই দেখতেছেন তাদেরকে বলতে পারি যে আপনার ছেলেমেয়ের উন্মেষের জন্য, আপনার ছেলেমেয়ের শক্তিমান বই প্রকাশের জন্য, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য কোন অবস্থায় বাংলাদেশের পরিচয়কে জলাঞ্জলি দেওয়া হয় এমন কোন রাজনৈতিক সিদ্ধান্তে হেলে পড়া যাবে না।